আগস্টের বিপ্লবের পরে আদালতে টানানো একটা ছবিকে নামিয়ে ফেলেছি। আমার মনে হয় আরেকটা ছবি আদালতে টানানো উচিত, কিন্তু সেটা লয়ারদের পেছনের দেয়াল। সেটা হচ্ছে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্তে যখন কলার পাতায় শুয়ে আছে, ওই ছবিটা সব আদালতের পেছনে টানিয়ে রাখা উচিত। তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে বিচারকদের কি ভূমিকা থাকা উচিত। এই যে বিষয়টা, আমরা যত আইন করি, যত সংবিধানকে টাইট করি, মানসিকতা এবং মানুষগুলোর যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো সংস্কারই ফুলফুল হতে পারে না। আমরা জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস হাকিম আফজাল, জাস্টিস মুস্তাফা কামালকে যা দেখেছি, তাদের দেখলে যখন আমাদের রাস্তা বেড়ে যেত, ঠিক একই জায়গায় যখন আমি শামসুদ্দিন চৌধুরী মানিক অথবা এসএসসির মতো লোকদেরকে দেখি, তখন আমার মনে নানান সংখ্যা ভর করে। সুতরাং এই বিচার ব্যবস্থা সংস্কারের করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে কোন ব্যক্তিগুলোকে আমরা এখানে নিই, যে এই ব্যক্তিরাই কিন্তু ডিফারেন্স মেক করে দিতে পারে। সুতরাং আইন বা সংবিধান দিয়ে সবকিছু বেঁধে রাখা যাবে না। ব্যক্তি সিলেকশনের ব্যাপারে আমাদের মারাত্মকভাবে সচেতন হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক যে প্রক্রিয়া, ঘুরে ফিরে কিন্তু রাজনীতি এখানে ভিতরে আসবে। আমি যতই নিয়ম কানুন করি, কিন্তু যখন একটা নিপীড়ক সরকার আসবে, তখন কিন্তু পুরো বিচার ব্যবস্থাকে নানানভাবে হাত পা বাঁধতে থাকে এবং এক পর্যায়ে বিচার ব্যবস্থা তাদের হাতিয়ারে পরিণত হয়। যেটা হয়েছে সুপ্রিম কোর্ট, গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসে বসে যেটা করতেন, যে তিনি ফেসবুক এবং ইউটিউবে দেখতেন কোন কোন বিরোধী নেতা বা কোন ব্যক্তি সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেয়। ওনার একটা সেল গঠন করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে এটার ব্যক্তি আমি জানি। তাদের কাজ ছিল কে কে বক্তৃতা দিল সরকারের বিরুদ্ধে, তীক্ষ্ণ বক্তৃতা দিয়েছে, তাকে কোনো না কোনো ফর্মে আদালতে এনে আদালত অবমাননার মামলা চালানো। আমি তখন একটা বক্তৃতা দিয়েছিলাম এই যে গত ইলেকশনের পরে যে নির্বাচন, সেখানে নির্বাচন ছিল, যে আরেকটা পার্লামেন্টের মেয়াদ থাকা অবস্থায় পরবর্তী পার্লামেন্ট শপথ গ্রহণ কিভাবে হবে, কনস্টিটিউশনের যে ভায়োলেশন, এই কথাটা আমি একদম আইন দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছিলাম। আমি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়ালাম, প্রধান বিচারপতি আমাকে বলল আপনার মামলা শুনবো না, আপনি আগে দাঁড়ান। আমি তো ভাবলাম না জানি কোন অপরাধ হয়ে গেল। বললেন যে কোথায় কি বলার সব খবর আমাদের কাছে আছে। বলে যে আমরা একটা কথা বলেছি, আপনি কি করে এরকম একটা ব্যাখ্যা দিলেন, আমি তো বুঝি না। তা আমি বললাম যে আমি তো যতদূর জানি আমি আদালতের ব্যাপারে কিছুই বলি নাই, আমি একটা ব্যাখ্যা দিয়েছি। বলে যে আপনাকে সাবধান করে দিচ্ছি, কন্টেম্প করতাম কিন্তু করি নাই, কিন্তু যদি কথা বলেন তাই কিন্তু কন্টেম্প করব না। আমি তো সুপ্রিম কোর্টের কিছুই বলি না, আর একটা কথা বলবেন করতে বের করে দেব। দিস ওয়াজ দি সুপ্রিম কোর্ট। একজন বিচারক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাজ হচ্ছে বাইরে আমরা কোথায় কি বলছি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্টেম্পটা দিয়ে দেওয়া। অন্যদিকে কত হাজার কন্টেম্প পিটিশন পেন্ডিং আছে আমি পরিসংখ্যান নাই, কিন্তু এই গত 10 বছরে যত কন্টেম্প পিটিশন হয়েছে, কোন একটা কন্টেম্প পিটিশনের কোনো শুনানি হয় না। কোনো কোর্ট বলেছেন আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে, আমরা শুনতে পাবো। কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করে করবে, কোন কন্টেম্পের শুনানি যদি করে তার বেঞ্চ থাকবে, এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ ভেঙে গেছে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।